ক্লাস কিংবা ক্লাসের বাইরে সবসময় একটা প্রশ্নের সম্মুখীন হই, দা কখন দি উচ্চারণ হয়। তো বন্ধুরা, আমি প্রভাষক আবু হানিফ আজ তোমাদের আর্টিকেলের সেই ডাউটগুলো নিয়ে কথা বলার জন্য আজকে টপিক নিয়ে এসেছি আর্টিকেল। তো প্রথমেই চলো আমরা জেনে নেই দা কখন দি উচ্চারণ হয়। তো মনে রাখতে হবে আর্টিকেলের ব্যাপারটা হচ্ছে এখানে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের সঙ্গে এবং নাউনের সঙ্গে জড়িত। তো মনে রেখো, যখন ওয়ার্ডগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হবে তার পূর্বে উচ্চারণ বলতে হবে দা। যখন ওয়ার্ডগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হবে তার পূর্বে উচ্চারণ বলতে হবে দা। যখন ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলে তার পূর্বে উচ্চারণটা হবে দি। যেমন জেনে নাও, দা পেন, দা বুক। কারণ হচ্ছে পেন এবং বুক কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এজন্য তার উচ্চারণ হয়েছে দা। দি অ্যান্ড দি অক্স, কারণ এখানে দুটি শব্দই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলো বন্ধুরা, আমরা আজকে আমাদের টপিকসে চলে যাচ্ছি, আর্টিকেলের ডাউটগুলো নিয়ে কথা বলব। অ্যাকচুয়ালি আমি তোমাদের ওই বেসিক নিয়মগুলো নিয়ে এখন ডিসকাস করব না, কারণ বেসিক নিয়মগুলো আমরা বইতেই পেয়ে যাই। আমি একটু আর্টিকেলে তোমরা আনসার করতে গিয়ে যে বিষয়গুলো কনফিউশনে পড়ে যাও, যে বিষয়গুলো তোমাদের বেশি ডাউট হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে আমাদের আর্টিকেলের যে মেইন ডাউটটা আমাদের ইনডিফিনিট অ্যান্ড ডিফিনিট। ডিফিনিট, ইনডিফিনিট, এটার মধ্যেই আমাদের মেইন ডাউট। আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা আনসার করতে গিয়ে ভুল করে থাকি যে ডিফিনিট অ্যান্ড ইনডিফিনিটের মধ্যে পার্থক্য বুঝতে পারি না, কনফিউশনে পড়ে যাই। তো ডিফিনিট আমরা জানি যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেটা হচ্ছে ডেফিনিট, যা দি দ্বারা বোঝানো হয়, দা ইউজ করা হয়। আর ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, যেটা আর কি ফিক্সড করে বলা হয়নি, বোঝানো হয়নি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হয়নি, সেটি হচ্ছে ইনডিফিনিট, যেখানে ইউজ করতে হবে এ এবং এন। ডেফিনিট এবং ইনডিফিনিট এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হলে তোমরা বাংলায় একটু যদি লাইনটা, যে ইংলিশ প্যাসেজটা দেওয়া থাকবে সেটার বাংলা যদি বুঝতে পারো, বাংলায় তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু বিষয়টা ইনডিফিনিট এবং ডেফিনিটের আইডিয়াটা খুবই ক্লিয়ার হয়ে যায়। বাংলায় যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ইংলিশে বিষয়টা একদম ইজি হয়ে যায়। তো যেমন আমি একটা কথা বললাম যে কোনো একটা রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো। অর্থাৎ আমি কোনো একটা অবস্থানে আছি, হয়তো একটা হোটেলে বা একটা কলেজে, অথবা এমন একটা কন্ডিশনে আছে যেখানে অনেকগুলো রুম আছে, সেখানে অনেকগুলো রুম আছে। মনে করো এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। এই রুমগুলোতে প্রত্যেকটা রুমে কি আছে? চেয়ার আছে। প্রত্যেকটা রুমে চেয়ার আছে। এখন বলা হলো যে একটি রুম থেকে, মানে কোন একটা রুম থেকে একটি চেয়ার। এখানে আমি যাকে বলছি এবং শ্রোতা, অর্থাৎ যে শুনছে, শ্রোতা, শ্রোতা অ্যান্ড স্পিকার, এখানে লিসেনার অ্যান্ড স্পিকার দুজনেই কিন্তু জানে না যে আসলে কোন চেয়ারটা আনতে হবে। এখানে প্রত্যেকটা রুমেই চেয়ার আছে, এখানে রুম একাধিক। বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট নয়, অর্থাৎ শ্রোতা কিন্তু নির্দিষ্ট নয় যে কোন রুম থেকে চেয়ারটা আনবে, এবং যিনি বলছেন, বক্তা, উনিও নির্দিষ্ট করে বলে নাই যে ওই রুমটাতে যাও, ওই চেয়ারটা নিয়ে আসো, এরকম কিন্তু বলা হয় না। বলা হলো যে কোন একটা রুম থেকে একটি চেয়ার নিয়ে আসো, কোন একটা রুম থেকে একটি চেয়ার আনো। এটা যদি আমি ইংলিশে বাক্যটা লিখি, ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম এ রুম, এখানে কিন্তু দুটি নাউন, একটা নাউন হচ্ছে চেয়ার, আরেকটি নাউন হচ্ছে রুম। নাউন দুটোই কিন্তু দুটি নাউন, একটা নাউন হচ্ছে চেয়ার আর একটা হচ্ছে রুম। রুম ইজ নাউন।
তাহলে কোন রুম সেটাও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, বলা হচ্ছে যে কোনো একটি রুম থেকে একটি চেয়ার আনা। কোন চেয়ারটা আনবে সেটাও কিন্তু বলা হয়নি, অর্থাৎ দুটোই কিন্তু এখানে অনির্দিষ্ট, দ্যাট মিন্স ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিটের পূর্বে আর্টিকেলটা কি ইউজ হবে? দ্যাটস ওয়াই it is very important to gauge the meaning in Bangla of the passage given in your examination. So বাংলা বোঝাটা তুমি যদি বাংলায় বুঝতে পারো যে এটা শ্রোতা এবং লিসেনার কেউ কিন্তু ফিক্সড না, কেউ জানে না যে কোন চেয়ারটা আনতে হবে, কোন রুম থেকে আনতে হবে, এটা কিন্তু ফিক্সড করে বলা হয়নি। এজন্য এখানে আর্টিকেল ইউজ করা হচ্ছে এ চেয়ার এ রুম, ব্রিং এ চেয়ার ফ্রম এ রুম, কারণ এখানে চেয়ারটাও অনির্দিষ্ট ছিল, রুমটাও অনির্দিষ্ট। আবার যদি কথাটা এরকম ভাবে ঘুরিয়ে বলা হয়, সাপোজ এখানে একটি রুম আছে, একটি রুম অনেকগুলো চেয়ার আছে, রুম আছে একটি কিন্তু চেয়ার আছে অনেকগুলা। এখন বলা হলো রুম থেকে, ওই রুম থেকে একটি চেয়ার আনো। তার মানে হচ্ছে এখানে রুম কিন্তু একটা, রুমটা কিন্তু অর্থাৎ যাকে বলা হচ্ছে সেও কিন্তু জানে যে কোন রুমটা, রুমটা ফিক্সড, অর্থাৎ যে বলতেছে সেও কিন্তু জেনে গেল যে রুমটা ওই রুমটা, অর্থাৎ রুমটা যখন ফিক্সড করা বাট চেয়ারটা অনির্দিষ্ট, কারণ সেই রুমে অনেকগুলো চেয়ার আছে, একটি চেয়ার তোমাকে আনতে হবে। যে ওই রুম থেকে একটি চেয়ার আনো বা রুম থেকে একটি চেয়ার আনো, যেহেতু রুম একটা, এরকম বোঝালে তখন কিন্তু আর্টিকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্ডগুলো ঠিকই থাকছে কিন্তু আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম, এখানে চেয়ার কিন্তু অনেকগুলোর মাঝে একটা। সো আমার কথার মধ্যে বাংলায় বোঝার চেষ্টা করতে হবে যে রুম থেকে একটি চেয়ার বা ওই রুম থেকে একটি চেয়ার, তাহলে ওই রুম বা রুম থেকে একটি চেয়ার, রুম যেহেতু একটাই, একটি চেয়ার, এখানে কিন্তু বলা হয়নি যে ওখানে একটা চেয়ার আছে সেটা আনতে, মানে অনেকগুলো চেয়ার আছে, বোঝা যাচ্ছে যে অনেকগুলো চেয়ার আছে, একটি চেয়ার আনো। তাহলে চেয়ার যেহেতু অনেকগুলোর মধ্যে অনির্দিষ্ট, কোনটি নির্দিষ্ট করে বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে ব্রিং এ চেয়ার বাট রুম একটি ফিক্সড, সেক্ষেত্রে কি হলো দি। তাহলে আমরা জানি যে ডেফিনিট দ্যাট মিন্স নির্দিষ্ট করে কোনো কিছু একটাকে বোঝালে বা নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে কি বসে? সাধারণত দি বসছে। আর অনির্দিষ্ট যখন অনেকগুলোর মাঝে কোনো একটা, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, তখন সেক্ষেত্রে আর্টিকেল কিন্তু হচ্ছে এ ইউজ হচ্ছে বা এন ইউজ হচ্ছে। এখন এ বা এন, এটার মধ্যে আবার পার্থক্য হচ্ছে ভাওয়েল বা কনসোনেন্ট। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে, আমি একটু পরে আসতেছি সেটা, তাহলে আমরা দেখলাম যে এইভাবে মানে ডেফিনিট এবং ইনডেফিনিটের বিষয়টা বাংলায় ক্লিয়ারলি বুঝতে হবে। আবার যদি বলা হয় রুম একটি, একটি রুম কিন্তু অনেকগুলো চেয়ার, বাট এর মধ্যে একটি পার্টিকুলার চেয়ার তোমাকে আনতে বলা হলো, একটি পার্টিকুলার চেয়ার, অর্থাৎ আমার চেয়ার কোনটা এটা তুমি জানো, আমি আমার চেয়ারটা আনতে বলতেছি, যে ওই রুম থেকে চেয়ারটি আনো, চেয়ারটি আনো, দ্যাট মিন্স তুমি জানো যে আমি কোন চেয়ারটি চাচ্ছি। অর্থাৎ শ্রোতা, লিসেনার অর শ্রোতা যদি জানে যে কোন চেয়ারটি আনতে হবে, কোন চেয়ারটি আনতে হবে সেটা নির্দিষ্ট করে জানো যে আমি কোন চেয়ারটি চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু চেয়ারও নির্দিষ্ট, তখন রুমও নির্দিষ্ট, কারণ রুম হচ্ছে একটা, রুম একটা, এবং চেয়ারও কোন চেয়ারটা আমি চাচ্ছি সেটা তুমি কিন্তু জানো যে আমি ওই চেয়ারটা চাচ্ছি। অতএব শ্রোতা যদি জানে যে কোন চেয়ারটি নির্দিষ্ট করে জানে, সেক্ষেত্রে কিন্তু তখন আবার উভয়ই নির্দিষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রিং, তখন হবে দ্য চেয়ার, ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম, তখন কিন্তু উভয় ক্ষেত্রে কি হয়ে গেল? দি হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেফিনিট ইনডেফিনিটের সিচুয়েশন, এখানে তিন ধরনের সিচুয়েশন আমি ডিসকাস করলাম। আশা করি ডেফিনিট এবং ইনডেফিনিটের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো, এই যে আমরা ইনডেফিনিটের যে এ এবং এন, আমি আগে বলেছি আজকে আমি সেই বেসিক আলোচনা, যেমন ভাওয়েলের পূর্বে এন হবে, কনসোনেন্টের পূর্বে এ হবে, তারপর কোথায় দি হবে, এগুলো কিন্তু বইয়ে লেখা আছে। অ্যাজ ইউজুয়ালি বইয়ের পেজ তোমার খুললে তুমি ডিটেলস তুমি পেয়ে যাবে। আমি শুধু চৌম্বক অংশগুলো বলছি যেগুলো বই পুস্তকে অ্যাভেলেবেল না, বাট তোমাদের টেকনিকগুলো এই জানলে তোমাদের পরীক্ষায় ভালো করতে পারবে তোমরা। আমি জাস্ট সেই চৌম্বক অংশগুলো তোমাদের তুলে ধরার জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটি।
তো এখন আমি একটু বলতে চাচ্ছি যে এ এবং এন এর মধ্যে পার্থক্য, একটু আগে কিন্তু বলেছি যে এ এবং এন এর মধ্যে পার্থক্য হচ্ছে ভাওয়েলগুলোর পূর্বে, ভাওয়েল তো চিনি, ভাওয়েল হচ্ছে 5টি এ ই আই ও ইউ, ভাওয়েলগুলোর পূর্বে হচ্ছে এন, আর কনসোনেন্টের পূর্বে বসবে এ। তাহলে কনসোনেন্টের পূর্বে এ আর ভাওয়েলগুলোর পূর্বে এন বসে। যেমন যদি বলি she is dash girl, she is dash girl, তাহলে এখানে কি বসছে, she is a girl, কারণ গার্ল হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কি বসলো, এ বসলো, she is a girl। আবার এর মধ্যে মানে একটু পার্থক্য আছে, এই ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। সেটা হচ্ছে যেমন যদি বলা হয় she is dash unhappy girl, এখনো কিন্তু গার্লকেই বোঝাচ্ছে। এই আনহ্যাপি, গার্লের পূর্বে একটা বাড়তি শব্দ ইউজ করা হয়েছে আনহ্যাপি। এই আনহ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী নয় বা অসুখী। এই সুখী নয় কার সম্পর্কে বলা হচ্ছে, ওই নাউন সম্পর্কে বলা হচ্ছে, বালিকাটার সম্পর্কে বলা হচ্ছে, বালিকাটি কোন অবস্থায় আছে। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। যারা যারা অ্যাডজেক্টিভ সম্পর্কে না মানে ধারণা কম, অতএব অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হবে। এবং নাউন আর্টিকেল যেহেতু রিগার্ডিং টু বিলংস টু নাউন, দ্যাট মিন্স নাউন এবং অ্যাডজেক্টিভ এই বিষয়গুলো ক্লিয়ারলি না হলে কিন্তু আর্টিকেল পড়া যাবে না। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনহ্যাপি শব্দটা গার্লকে মডিফাই করছে, অতএব এই আনহ্যাপি এখন কিন্তু আর্টিকেল ইউজ করতে হচ্ছে আমার ওই, যদিও গার্লকে, আনহ্যাপি শব্দটা যদিও গার্লকে ইউজ করা হচ্ছে, আগের লাইনে কিন্তু শি ইজ এ গার্ল, এখন কিন্তু আর এ ইউজ করা যাচ্ছে না, এখন ইউজ করতে হবে এন। শি ইজ এন আনহ্যাপি গার্ল, যদিও আনহ্যাপি শব্দটা গার্লকেই মডিফাই করছে, এরপরও কিন্তু আর্টিকেল এই যেহেতু গার্লের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে, ওই অ্যাডজেক্টিভের শুরুটা হয়েছে কি ইউ, দ্যাট মিন্স ইউ ভাওয়েল, ইউ ভাওয়েল, এবং ইউ এর উচ্চারণ আ হলে তখন তার পূর্বে সাধারণত কি বসে, এন বসে, এই জন্য সেক্ষেত্রে এন বসলো। আবার আমি যদি আরেকটি বাক্য লিখি, it is dash apple, it is dash apple, অ্যাপেল জেনারেলি আমরা এটা জানি যে এটা কি ভাওয়েল, তো ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে কি বসছে, এন বসছে, ইট ইজ অ্যান অ্যাপেল, ইট ইজ অ্যান অ্যাপেল। এখন এটা যদি আবার অন্যভাবে বলি যে ইট ইজ ড্যাশ রেড অ্যাপেল, ইট ইজ ড্যাশ রেড অ্যাপেল, এখন কি হবে বলো তো, এখন কিন্তু হচ্ছে এ, ইট ইজ এ রেড অ্যাপেল, কারণ কি এখন কিন্তু অ্যাপেলের পূর্বে একটা শব্দ বসেছে রেড, রেড এটা অ্যাডজেক্টিভের ক্লাস করছে, ওই আপেল সম্পর্কেই বলছে। তাহলে সিচুয়েশনটা ডিফারেন্সটা বুঝতে পারছো আশা করি, যে এই যে ডিফারেন্সটা ইনডিফিনিট এবং ডিফিনিটের যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা এইভাবে বুঝতে হবে যে যদিও এখানে ভাওয়েল ছিল, আর এ এবং এন এর যে ব্যবহারটা, এ এবং এন এর ব্যবহারের মধ্যে যদিও এটা গার্ল কনসোনেন্ট ছিল, কিন্তু এখানে এন হয়ে গেল কারণ তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। আবার এখানে অ্যাপেল, অ্যাপেল যদিও এ হচ্ছে ভাওয়েল, কিন্তু তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে যেটা রেড, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এইজন্য তার পূর্বে কি বসছে, এ বসছে। এইজন্য এইভাবে ভাওয়েল এন্ড কনসোনেন্ট অনুযায়ী আর্টিকেল এ এবং এন ডিফারেন্স হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে বলেছি যে আজকে আমি বেসিক আলোচনা যেগুলো দ্যাট মিন্স ওই বই পুস্তকে অ্যাভেলেবল, যে কোথায় কোথায় দি বসে, এর ব্যবহার, এর ব্যবহার, সেগুলো নিয়ে আমি কথা বলবো না বলছি, এরপরও একটু একটু কিন্তু বলে ফেলছি। যেমন ধরো এই ভাওয়েল কনসোনেন্টের মধ্যে আরেকটু পার্থক্য আছে, যে ভাওয়েল যদিও 5টি, একটু চুম্বক অংশগুলো আমি বলবো, এটাই বলছিলাম, যেখানে আমরা সবসময় ভুল করে থাকি, যে ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েলের মধ্যে আমরা সবাই জানি যে 3টি ভাওয়েলের একটু ব্যতিক্রম আছে উচ্চারণগত। সেই উচ্চারণগত কি কি, যেমন ধরো ই এবং ইউ, অর্থাৎ ই ইউ তার উচ্চারণ যদি কোনো শব্দের শুরুতে উচ্চারণ যদি ইউ হয়ে যায়, অর্থাৎ ইর উচ্চারণ যদি কি হয়ে যায়, ইউ হয়ে যায়, ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায়, তখন তাদের পূর্বে কিন্তু কি বসে,
তখন তাদের পূর্বে এ বসে। কি বসে? তখন তাদের পূর্বে এ বসে। যেমন আমরা যদি বলি ইউরোপিয়ান, এখানে ওয়ার্ডটা ই দিয়ে শুরু, ই যদিও ভাওয়েল, এখানে কিন্তু ইউরোপিয়ান, তাহলে ইটা উচ্চারণ হয়ে গেছে ইউ, এজন্য হচ্ছে কি এ ইউরোপিয়ান। ঠিক তেমনি ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায়, যেমন ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায়, এটা কিভাবে? যেমন আমি বললাম ইউনিফর্ম, এখানে ইউ এর উচ্চারণ কি হয়ে গেছে? ইউ হয়ে গেছে, ইউনিফর্ম, সেক্ষেত্রে কিন্তু এন বসবে না, বসবে এ। ঠিক তেমনি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ কি হয়ে গেছে? ইউ হয়ে গেছে, অতএব তার পূর্বে কি বসবে? এ বসবে। আবার এই ব্যতিক্রম আর আরেকটা হচ্ছে ওর উচ্চারণ যদি ওয়া হয়, ওর উচ্চারণ কি হলে? ওর উচ্চারণ যদি ওয়া, এটা সাধারণত ওয়ান, যেমন 1 টাকা নোট, সেক্ষেত্রে কি হবে? এ 1 টাকা নোট। তাহলে এখানে দেখতে পেলাম যে ওর উচ্চারণ ওয়া হয়েছে, এজন্য তার পূর্বে কি বসলো? এ বসলো। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে 5টি ভাওয়ার মধ্যে 3টি ভাওয়ার ব্যতিক্রম আছে, যে 3টি ব্যতিক্রম একটু খেয়াল রাখতে হবে, এগুলো চুম্বক অংশ, এগুলো পরীক্ষাতে কাজে লাগবে। আবার কনসোনেন্ট টোটাল যে 21টা, এই 21টা কনসোনেন্টের মধ্যে কিন্তু একটি লেটারের মধ্যে উচ্চারণগত সমস্যা আছে, সেটা হলো এইচ নিয়ে। অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি কোনো শব্দের শুরুতে এইচ লেটার আছে, বাট এই লেটারটি উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ উজ্জ হয়ে যাচ্ছে, তার পরবর্তী ওয়ার্ড থেকে উচ্চারণ হচ্ছে। যেমন আমরা যদি বলি HONOUR, অনার, এই উচ্চারণটা কিন্তু আমরা হনার বলি না, বলি ও থেকে উচ্চারণ হচ্ছে কিন্তু, অর্থাৎ এইচ এর উচ্চারণটা উজ্জ হয়ে যাচ্ছে, অতএব ওই অনারের পূর্বে কি বসবে? তখন এন বসবে। যদিও নরমালি এইচ কনসোনেন্ট, আমরা জানি কনসোনেন্টের পূর্বে কি হওয়ার কথা? কনসোনেন্টের পূর্বে এ হওয়ার কথা, কিন্তু এই কনসোনেন্ট এইচটা শুরুতে উচ্চারণ হয়নি বিধায় তার পূর্বে এ না বসে কি বসলো? এন বসলো। ঠিক তেমনি এরকম ভাবে যদি বলি আমরা HOUR, আমরা কিন্তু ও থেকে উচ্চারণ করতেছি, এটা হাওয়ার বলছি না, বলছি আওয়ার, নট হাওয়ার, এটা আওয়ার বলছি, অতএব ও থেকে উচ্চারণ হচ্ছে পরবর্তী ওয়ার্ড, এই শুরুতে এই ওয়ার্ডটা, এই এইচ লেটারটা, এইচ লেটার, এটা উজ্জ হয়ে গেছে উচ্চারণ, যখন উচ্চারণ উজ্জ হয়ে যাবে তখন তার পূর্বে এইচ এর পূর্বে আর এ বসবে না, বসবে এন। আবার যদি বলি HORSE, হর্স, এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে, অতএব কি হবে? এ হর্স। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরেকটা তোমাদের চুম্বক অংশ যেটা আর্টিকেলে মনে রাখার মতো, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন দ্যাট মিন্স সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপগুলো যেমন MA, LLB, MBBS, MP, এইগুলা অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু 2 টাইপস। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট ডাউন দ্যাট অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু 2 টাইপস। একটা হচ্ছে USA, UK, UNDP, UNICEF। আচ্ছা, এখানে আমি লেফট সাইড আর রাইট সাইডে 2 ধরনের অ্যাব্রিভিয়েশন লিখেছি। আমার লেফট সাইডের যে অ্যাব্রিভিয়েশন গুলো, এগুলো কিন্তু কোনো ব্যক্তির গুণাগুণ রিলেটেড, কোনো ব্যক্তির গুণ কীর্তন করা হয়েছে এখানে, বা কোনো ব্যক্তির টাইটল বা কোনো ব্যক্তির উপাধি, এই সংক্রান্ত হলে কিন্তু এখানে তাদের পূর্বে আর্টিকেল কি বসবে, তাদের পূর্বে নিশ্চয়ই বলা যাবে না যে এ বসবে, নিশ্চয়ই বলা যাবে না এন বসবে। এটা ডিপেন্ড করবে কিন্তু ওই বর্ণটা উচ্চারণটা কি, সেটা ওই বর্ণটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা নয়। তুমি যদি এমনি চোখ বন্ধ করে বলো যে এম হচ্ছে কনসোনেন্ট, তার পূর্বে এ বসবে, নো। এইখানে এই অ্যাব্রিভিয়েশন গুলোর ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তির উপাধি বা কোনো ব্যক্তির টাইটল বা কোনো ব্যক্তির গুণ কীর্তন বা কোনো ব্যক্তির একটা সার্টিফিকেট বা ডিগ্রি, এই সংক্রান্ত, অর্থাৎ কোনো পার্সন রিলেটেড হলে, কোনো পার্সনের কোয়ালিটি রিলেটেড হলে, সেই অ্যাব্রিভিয়েশন গুলোর পূর্বে কিন্তু এ বা এন উভয়ই বসতে পারে। অতএব আমাদের লক্ষ্য করতে হবে সেটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা নয়। আমি বারবার বলছি, ভাওয়েল বা কনসোনেন্ট এই বিষয়টা লক্ষ্য করব না, লক্ষ্য করতে হবে ওই লেটারটা উচ্চারণ করতে সাউন্ড আমার কি আসে, ভাওয়েল সাউন্ড আসে না কনসোনেন্ট সাউন্ড আসে। যেমন আমি এম উচ্চারণ করতে গেলে আগে আসে এ, এম, এ দিয়ে শুরু হচ্ছে, দ্যাট মিন্স এখানে ভাওয়েল সাউন্ড আসছে, অতএব তার পূর্বে কি বসছে? এন। এল উচ্চারণ করতে, যদিও এল হচ্ছে কনসোনেন্ট, এল উচ্চারণ করতে গেলেও এখানেও এল, এল, এ আসে, ভাওয়েল আসে, অতএব এখানেও হচ্ছে কি?
এন, এরকম ভাবে যদি বলা হয় বি এ, বি উচ্চারণ করতে কিন্তু কোনো ভাওয়েল আসে না, অতএব হবে কি এ বি এ এরকম। বাট রিমাইন্ড টু ইউ দ্যাট এই ডান সাইডের যে আমি অ্যাব্রিভিয়েশন গুলো লিখেছি এগুলো কিন্তু কোনো ব্যক্তি সংক্রান্ত নয়, দে আর অর্গানাইজেশন অর এনি কান্ট্রি নেম, অর্থাৎ কোনো কান্ট্রির অ্যাব্রিভিয়েশন বা কোনো অর্গানাইজেশন, কোনো সংগঠন, কোনো গোষ্ঠী বা কোনো দল, এদের অ্যাব্রিভিয়েশন গুলোর পূর্বে সবসময় দি বসে, এদের পূর্বে কিন্তু সবসময় দি বসবে। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএনডিপি, দ্য ইউনিসেফ, ইন দিস ওয়ে। আচ্ছা, আমি এখন আরো কিছু চৌম্বক কৌশল বলবো, যে কৌশলগুলো কোনো বই পুস্তকে আদৌ নেই, বাট এগুলো জানলে তোমার আর্টিকেল অবশ্যই তুমি 5-5 পাবে। এই কৌশলগুলো বই পুস্তকে নেই, বারবার বলছি যে আমি কিন্তু ট্র্যাডিশনাল রুলসগুলো আজকে ডিসকাস করছি না। যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাকে লাইক কমেন্টসে যদি তোমরা জানিয়ে দাও যে না আমাদের ওই ট্র্যাডিশনাল রুলসগুলো বলতে হবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলবো। এখন আসো আমরা আরো কিছু কৌশল নিয়ে বলি, যে কৌশলগুলো তোমার অত্যন্ত কাজে আসবে। আমি কৌশল এক হচ্ছে কোনো ওয়ার্ড যদি পুনরায় ইউজ হয়, কোনো ওয়ার্ড পুনরায় ইউজ হলে অবশ্যই তার পূর্বে দি বসবে। অর্থাৎ তোমাদের আর্টিকেল তো আসবে একটা প্যাসেজ আকারে, এই প্যাসেজের মধ্যে আর্টিকেলটা কি আর্টিকেলটা বসবে সেই কনফিউশন গুলো দূর করার জন্যই কিন্তু আমি সেই চুম্বক কৌশল বা চুম্বক পার্টগুলো, চুম্বক অংশগুলো ডিসকাস করলাম বা তুলে ধরলাম, যেখানে তোমাদের ডাউট হয় সেই ডাউটগুলো দূর করার জন্য। তাহলে একটা হচ্ছে যে কোনো শব্দ পুনরায় ইউজ হলে, কোনো শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে দি বসে। কোন শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে অবশ্যই দি বসে, অর্থাৎ কোন শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে দি বসে। একটা কথা বলে নিচ্ছি, আমি যেহেতু বাংলা লিখে অভ্যস্ত না, বাংলা বানান যদি একটু ভুল হয়ে নেয় তাহলে সেটা আগেই সরি বলে দিচ্ছি যদি বাংলা বানান ভুল হয়ে যায়। আর কোন শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে অবশ্যই কি বসে? দি বসে। কোন শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে দি বসে। পুনরায় ইউজ হলে এই কথাটা তো বুঝতে হবে যে পুনরায় ইউজ হলে আবার কেমন। যেমন বলা হলো যে লাস্ট নাইট I saw dash cat was dancing. Last night I saw dash cat. ফার্স্ট বাক্যে এই যে একটা ক্যাট শব্দ আছে তার আগে গ্যাপ আছে, আর্টিকেল বসাইতে হবে। এখন এই ক্যাট শব্দ কি আগে আরো ইউজ হয়েছে? নো। এখন এখানে কিন্তু আমার বাংলায় বুঝতে হবে যে গত রাতে আমি বিড়ালটি দেখেছিলাম নাকি একটি বিড়াল দেখেছিলাম, তাহলে কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলো যে গত রাতে আমি বিড়ালটি দেখলাম, তার মানে এই যে তুমি আগে থেকে বিড়ালটির কথা যাকে বলছো সে জানে। নো, আমি যাকে বলছি সে তো বিড়ালটি সম্পর্কে আগে থেকেই জানে না। এজন্য এখানে ক্যাট হচ্ছে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট, শ্রোতা ক্যাট সম্পর্কে অনির্দিষ্ট, যে কোন ক্যাট এটা নির্দিষ্ট নয়। ওই যে শুরুতেই বলছি যে ইনডিফিনিট এন্ড ডিফিনিট, আর্টিকেলের মেইন তোমাদের ডাউটটাই কিন্তু এই জায়গায়, আর এই জায়গায় তোমরা মিস্টেক করে থাকো। তাহলে লাস্ট নাইট আই স এ ক্যাট, যেহেতু ক্যাটটা এখানে অনির্দিষ্ট, কারণ শ্রোতা জানে না যে কোন বিড়ালটি, আর আমিও নির্দিষ্ট করে বলছি না শ্রোতাকে যে ওই বিড়ালটি। তাহলে এখানে বলা হচ্ছে যে গত রাতে আমি একটি বিড়াল দেখেছিলাম। তাহলে লাস্ট নাইট আই স এ ক্যাট। আবার দেখো পরবর্তীতে ওই প্যাসেজেই এই ক্যাট শব্দটা পুনরায় ইউজ হলো। এই কথাটা আমি বলছি, কোন শব্দ পুনরায় ইউজ হলে, পুনরায় বলতে একই বাক্যে ইউজ হতে হবে তা নয়, মানে টোটাল প্যাসেজে যদি শব্দটি পুনরায় ইউজ হয়, তাহলে এখানে ক্যাট শব্দটি পুনরায় ইউজ হয়েছে, অর্থাৎ পুনরায় ইউজ হলে তার পূর্বে অবশ্যই কি বসবে? দি বসবে।
কারণ এটা নির্দিষ্ট হয়ে গেল যে আগের লাইনে যে পূর্বের লাইনে যে বিড়ালটির কথা বলা হলো যে লাস্ট নাইট আই স এ ক্যাট, এখন পরবর্তী লাইনে আমি কিন্তু ওই ক্যাটটি সম্পর্কে বলছি, কারণ এখন শ্রোতা জানে যে ওই ক্যাটটা, কারণ ক্যাটটা এখন শ্রোতার কাছে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এখন কি বসলো, দি বসলো। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কোন শব্দ পুনরায় ইউজ হলে তার পূর্বে দি বসে। আমি কৌশল 2 বলবো। কৌশল 2 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৌশল 2 এটা তোমাকে দারুণ কাজে দিবে। আমরা কিন্তু সাধারণত আর্টিকেল বসে কি দেখে, নাউন গুলো দেখি, ভাওয়েল, কনসোনেন্ট এসব দেখে আর্টিকেল বসাই, বা অ্যাডজেক্টিভ দেখে আর্টিকেল বসাই। কিন্তু আমরা কখনো, বা অনেক স্টুডেন্ট বা অনেকে আমরা জানি না যে এটা মাথায় কখনোই চিন্তায় আসবে না। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে ভার্ব দেখেও আর্টিকেল বসানো যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়। অনেকে শুনে অ্যাস্টোনিশড হয়ে যেতে পারে যে ওয়াও, ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়, হাউ ইট পসিবল। লুক এট, তাহলে নিয়ম কৌশলটা কি, যে বাক্যের ভার্ব দেখে আর্টিকেল ইউজ করা যায় বা আর্টিকেল বসানো যায়। আচ্ছা, বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়, এই কথাটা কেন আমি বললাম, কারণ আমরা কিন্তু ওই ইন কনফিউশন অর ইন ডাউট দ্যাট এখানে মনে হচ্ছে যে এ হবে না দি হবে, মনে হচ্ছে এ হবে। যেমন আমি বলি পোর, এন্ড পোরের আগে যদি আমি গ্যাপ দিয়ে বলি কি হবে, অসংখ্য স্টুডেন্ট বলবে দি পোর, আবার অনেকেই বলবে এ পোর। ঠিক কিনা বন্ধুরা? যে এখানে কিন্তু দি পোর, এ পোর, both are correct, but what is correct regarding your passage, regarding your question? তোমার কোশ্চেন অনুযায়ী তো আনসার দুইটা না, অবশ্যই সেখানে আনসার একটা। তাহলে হাউ ইউ উইল ডিফাইন দ্যাট, এখানে ইউ উইল ডেফিনিট দ্যাট, তুমি এখানে ফিক্স করবে কিভাবে যে কোন জিনিসটা আনসার কি এ নাকি আনসার দি। তাহলে দেখো পোরের আগে হচ্ছে দি পোর, এ পোর। ঠিক তেমনি এরকম অনেক ওয়ার্ড আছে, রিচ, এখানে এ রিচ, দা রিচ, ঠিক আছে, দা পোর, এ পোর, এ রিচ, দা রিচ, সবই কিন্তু কারেক্ট মনে হচ্ছে। ঠিক তেমনি আরো এরকম আরো অনেক ওয়ার্ড আছে, যেমন এডুকেটেড। আমি বলতেছি যে এখানে দি এডুকেটেড, আবার বললাম এন এডুকেটেড, তাহলে কিন্তু দুটাই কিন্তু মনে হচ্ছে সঠিক, তাই মনে হবে না, মনে হচ্ছে দুটাই সঠিক। এই কনফিউশন দূর করার জন্য, এই ডাউটটা দূর করার জন্যই আজকের আমার আলোচনা, যে আমরা কিভাবে এটা সঠিক করব। সাপোজ পরীক্ষাতে পোরের আগে গ্যাপ আসছে, সেক্ষেত্রে এখন আমি কি ইউজ করব, সেটা কিন্তু ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়। এজন্য বলছি, যখনই তোমরা এই কনফিউশনে পড়বে, এই ডাউটে পড়ে যাবে যে এখানে তো মনে হচ্ছে দুটাই হচ্ছে, ডেফিনিটও হচ্ছে, ইনডিফিনিটও হচ্ছে, তাহলে হাউ ইউ উইল ফিক্সড, যে কোন আনসারটা ফিক্স করবে, সেটা কিন্তু তখন এই কৌশলের কথা মনে আনতে হবে। বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়, কখনোই তোমার আর্টিকেল মিস্টেক হবে না, আনসার মাস্ট বি কারেক্টেড। দ্যাট মিন্স যে কি হবে, ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়। সো ইউ হ্যাভ টু রিড দ্য লং সেন্টেন্স, ফুল সেন্টেন্স, পুরো বাক্যটা পড়ে ভার্বটা দেখতে হবে, ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল। অর্থাৎ আমি কথাটা সম্পূর্ণ লিখি নেই, যে বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসা যায়, ভার্ব সিঙ্গুলার হলে, ভার্ব সিঙ্গুলার হলে তার পূর্বে, ভার্ব সিঙ্গুলার হলে তার পূর্বে এ বা এন বসে, ভার্ব প্লুরাল হলে তার পূর্বে দি বসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল, বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়। ভার্ব সিঙ্গুলার হলে তার পূর্বে এ বা এন বসে, ভার্ব প্লুরাল হলে তার পূর্বে দি বসে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, বাক্যের ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়, ভার্ব সিঙ্গুলার হলে তার পূর্বে এ বা এন বসে, ভার্ব প্লুরাল হলে তার পূর্বে দি বসে। অর্থাৎ ভার্ব যদি সিঙ্গুলার হয় তার পূর্বে এ বা এন বসবে, তাহলে এই যে দির পূর্বে আমরা, সরি পুরের পূর্বে, এখন পুরের পূর্বে আমরা কি বসাবো সেটা লক্ষ্য করতে হবে, ভার্বকে। ড্যাশ পোর
lips hand to mouth, dash pour lips hand to mouth। এখন এখানে থিঙ্ক করো যে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। বাকির ভার্ব দেখে আর্টিকেল বসানো যায়, তাহলে ভার্ব কোনটা এখানে? ভার্ব হচ্ছে লিভস। এখন এই লিভস ভার্বটা এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে এটা তো বুঝতে হবে। এই ভার্বটা, ভার্বের সঙ্গে এসবিএস কখন যোগ হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। সো এখানে বোঝা যাচ্ছে যে এই ভার্বটা সিঙ্গুলারকে রিকোয়ারমেন্ট করছে, এই ভার্বটা সিঙ্গুলারকে রেফার করছে। যেহেতু ভার্বটা সিঙ্গুলারকে রেফার করছে অতএব এখানে আর্টিকেল হবে এ, তার মানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সঙ্গে এসবিএস হইছে। এ পোর লিভস হ্যান্ড টু মাউথ, अगेन ড্যাশ পোর আর born to suffer। এখানে কিন্তু এখন পরের আগে কি হবে সেক্ষেত্রে ভার্বটা আমরা দেখতেই পাচ্ছি, ভার্বটা প্লুরাল, ইজিলি গেস করতে পারছি আর ইজ প্লুরাল। যেহেতু ভার্ব এখানে প্লুরাল এজন্য তার আগে কি করছে? দি পোর আর born to suffer। আশা করি কৌশল 2 বুঝতে পারছি আমরা। কৌশল 3 এ চলে যাচ্ছি আমরা। কৌশল 3 হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেমন আদার, নেক্সট, কি, মোর, মোস্ট, মোস্ট, তারপর সুপারলেটিভ ডিগ্রি, এখন সুপারলেটিভ ডিগ্রি আমরা চিনি কিনা? ডিগ্রি তো চিনতে হবে। ডিগ্রি মানে হচ্ছে তুলনা করা, দ্যাট মিন্স আমরা পড়ি নাই যে টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। সুপারলেটিভ কিন্তু ওই যে শেষে এসটি যুক্ত বা ইএসটি যুক্ত যেটা সেটা, অর্থাৎ তুলনা। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি। তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে যেটা পূরণবাচক বা গণনাবাচক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট এগুলো, ঠিক আছে? অর্ডিনাল নাম্বার দ্যাট মিন্স ফার্স্ট, সেকেন্ড, লাস্ট মানে ইত্যাদি। এইভাবে কোন অর্ডিনাল নাম্বার, সুপারলেটিভ ডিগ্রি যেমন টলেস্ট, বিগেস্ট, এই ধরনের সুপারলেটিভ ডিগ্রিগুলো এবং এই শব্দগুলো আদার, নেক্সট, কি, মোর, মোস্ট এদের পূর্বে সর্বদা দি বসে। এদের পূর্বে সর্বদা দি বসে, মানে এদের পূর্বে সর্বদা দা বসে। এই ওয়ার্ডগুলোর পূর্বে দা বসে, এদের পূর্বে দা বসে, সবসময় দা বসবে। এটা হচ্ছে একটা কৌশল মনে রাখার মতো। ইন শর্ট, সংক্ষিপ্তভাবে এই কৌশলগুলো আমাদের মনে রাখলে অবশ্যই আর্টিকেল আমাদের পরীক্ষাতে ভুল হবে না। কৌশল 4 এ চলে যাচ্ছি আমরা। কৌশল 4 হচ্ছে one of, each of, none of, every of, either of, sorry either of no, one of, each of, none of, every of, either of, sorry, either of, neither of, few of, lot of, most of, much of। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে এই জাতীয় যতগুলো আছে যাদের পরে অফ অফ আছে, কি আছে? অফ, যেমন neither of, few of, lot of, most of, much of, either of, every of, none of, each of, one of, ঠিক আছে? no one of, এরকম ভাবে যতগুলোর শেষে অফ আছে এই অফ গুলোর পরে দা হয়। এদের পরে কি বসে? এদের পরে দা বসে, এদের পরে কিন্তু দা বসে, এদের পরে দা বসে, অর্থাৎ এইগুলোর পরে দা বসবে। তোমরা যদি লিখতে থাকো তাহলে দ্রুত লিখতে হবে। one of, each of, none of, every of, either of, neither of, few of, lot of, most of, much of। তাহলে এই ওয়ার্ডগুলোর পরবর্তীতে কি বসে? অবশ্যই দা বসে।
কৌশল 5, এই কয়েকটি কৌশল যদি মনে রাখো আর্টিকেল অবশ্যই কাছে কাছে হবে। আচ্ছা, আমি আমার আগের কৌশল থেকে কৌশল 4 থেকে একটু বলি। লিখছিলাম যে লট অফ, তো লট অফ এর পরে কি বসছে দি, কিন্তু আগে গ্যাপ থাকলে কিন্তু এ বসছে। এ লট অফ একটা ফ্রেজ আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। লট অফ এর পরে দি কিন্তু আগে কি বসছে এ বসছে। ঠিক তেমনি ফিউ, ফিউ অফ এর পরে কি বসছে দি বসছে, আগে কিন্তু এ, কারণ এ ফিউ অফ একটা ফ্রেজ আছে। আচ্ছা, এইটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটু বলবো মেনি, মেনি সম্পর্কে একটু। মেনি মানে আমরা জানি অনেক, কিন্তু মনে রাখবা মেনির পরে যদি গ্যাপ থাকে, মেনির পরে গ্যাপ থাকলে এ অথবা এন। আর মেনি অফ, একটু আগে আমি বলেছি মেনি অফের পরে কি বসে দি বসে, ঠিক আছে। আর মেনির আগে গ্যাপ থাকলে, মেনির আগে গ্যাপ থাকলে অবশ্যই এ বসবে। তাহলে মেনি দিয়ে 3 ধরনের হিসাব আছে, খেয়াল রাখতে হবে। মেনির পরে যদি গ্যাপ থাকে এ বা এন হবে, মেনি অফের পরে গ্যাপ থাকলে দি হবে, মেনির আগে গ্যাপ থাকলে কি হবে অবশ্যই এ হবে। এখন যে কৌশলটা বলবো আমরা এটা ধরে নিতে পারি 7 নাম্বার। এখন এই কৌশলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। নাউন অফ নাউন এর পূর্বে, নাউন অফ নাউন এর পূর্বে দি বসে, নাউন অফ নাউন এর পূর্বে দা বসে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়, এটা আসেই। নাউন অফ নাউন এর পূর্বে দা বসে। বা এই কৌশলগুলো আমি যে কয়েকটা কৌশল বললাম, এই কৌশলগুলো থেকে অবশ্যই যেমন কৌশল একটা কৌশল বলছি যে কোন শব্দ পুনরায় হয়েছিল, এটা পরীক্ষাতে আসবে, এটা শিওর, এটা শিওর, এটা আসবে। আচ্ছা, তারপর হচ্ছে নাউন অফ নাউনের পূর্বে দি বসে। নাউন অফ নাউন কোনটা, যেমন গোল্ড, ডেশ গোল্ড অফ অ্যারাবিয়া, ডেশ গোল্ড অফ অ্যারাবিয়া। এখানে খেয়াল করো, গোল্ডের আগে কিন্তু সাধারণত গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, তার আগে কিন্তু আর্টিকেল বসে না। আচ্ছা, তাহলে গোল্ডের আগে আর্টিকেল বসে না, কিন্তু দেখো মানে গোল্ড এই যে নাউন অফ, গোল্ড কিন্তু একটা নাউন, গোল্ড একটা নাউন, আবার অফ আছে আবার একটা নাউন। তার মানে নাউন অফ নাউন এইরকম সিচুয়েশনে যদি আর্টিকেল বসাতে হয় সেক্ষেত্রে অবশ্যই দি বসবে। দি গোল্ড অফ অ্যারাবিয়া, ঠিক আছে, দি গোল্ড অফ অ্যারাবিয়া। দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, কোয়ালিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে আর্টিকেল বসে না, কিন্তু দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস এখানে দেশ কোয়ালিটি, কোয়ালিটি একটা নাউন, কোয়ালিটি একটা নাউন, আবার বলা হচ্ছে কোয়ালিটি অফ ম্যাঙ্গো, কোয়ালিটি অফ ম্যাঙ্গোস। তাহলে ম্যাঙ্গো একটা নাউন, তাহলে ম্যাঙ্গো একটা নাউন, এই যে নাউন অফ, দুই নাউনের মাঝখানে অফ আছে, দুই নাউনের মাঝখানে অফ আছে, অর্থাৎ নাউন অফ নাউন, নাউন অফ নাউনের পূর্বে অবশ্যই কি বসবে দি বসবে। এটা বই পুস্তকে নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল এগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যদি অফ থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ থাকলে, একটু আগে বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ থাকলে সামনে অবশ্যই কি বসবে দি বসবে, দা বসে। যেমন দেশ ইম্পর্টেন্স অফ এডুকেশন, বেস ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখানে ইম্পর্টেন্স আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু যখনই অফ থাকে, এটা কিন্তু আসলে ওই কৌশলটাই চলে গেল, নাউন অফ নাউন, ওই বিষয়টাতে চলে আসছে নাউন অফ নাউন। যেমন এটাও কিন্তু নাউন, ওটাও নাউন, নাউন অফ নাউন, অর্থাৎ দুই নাউনের মাঝখানে অফ থাকলে তার পূর্বে অবশ্যই দি বসবে। তো বন্ধুরা, আমি তোমাদের আর্টিকেল বিষয়ে যেগুলো আর কি চুম্বক অংশ, দ্যাট মিন্স হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, আর যেগুলো একদম বেসিক রুলস অ্যাভেলেবল বইতে আছে, ঠিক আছে,
বইতে যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ডিসকাস ওইভাবে করি নাই ডিটেলস, কারণ এগুলো বই খুললেই তোমরা পাবে তোমাদের বইতে। আর আজকে শুধু আমি আলোচনা করেছি যে চৌম্বক পার্টগুলো যেগুলো আমাদের খুবই কার্যকরী পরীক্ষার জন্য, সেগুলো ডিসকাস করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অস্পষ্ট থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানালে আমি নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আবার ডিসকাস করব। আর এখানে কিন্তু নো আর্টিকেল আসে তোমাদের পরীক্ষায়, একটা কথা না বললেই নয়। নো আর্টিকেল, দ্যাট মিনস আর্টিকেল ইউজ হয় না। যে 10টা গ্যাপ আসবে সেই 10টা গ্যাপের মধ্যে কমপক্ষে 2টি বা 1টি বা 3টি, দ্যাট মিনস ওয়ান অর মোর দেন ওয়ান ক্রস অর নো আর্টিকেল ইউজ করতে হয়। যেখানে আর্টিকেল ইউজ হবে না সেই নো আর্টিকেল নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি কিছুই বলে নেই। তো আমি আমার নেক্সট ক্লাসটি প্রোভাইড করব যে ইউজ অফ নো আর্টিকেল, অর্থাৎ কোথায় কোথায় নো আর্টিকেল হবে সেটা নিয়ে। তো সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই নো আর্টিকেল নিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।